সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পাহাড়ে অশান্তির পেছনে ভারত, আলোচনা সভায় অভিমত, পাহাড়ি বাঙালি ঐক্যে গুরুত্বারোপ। শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের ২টি অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা জারি। এলডিসি থেকে উত্তরণ নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক, বিভিন্ন দেশে ভিসা প্রত্যাখ্যান নিয়ে আলোচনা। ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের অবস্থা দেখতে গিয়ে বিপাকে উপদেষ্টা, যানজট থেকে ফিরলেন মোটর বাইকে। বাংলাদেশে মনোভূত সরকার ব্যবস্থা না থাকায় পার্বত্য অঞ্চল অশান্ত করার চেষ্টা করছে ভারত। ভূ রাজনৈতিক আগ্রাসন থেকে এই অঞ্চলকে রক্ষায় পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় এসব মন্তব্য উঠে আসে। সাবেক সেনা কর্মকর্তারা বলেন, পাহাড়ে টেকসই শান্তি প্রতিষ্ঠায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ঐক্য অপরিহার্য। ওখানে সদস্য চট্টগ্রামের ৩ জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে চলমান অশান্তি নিরসনে রাজধানীর রাওয়া ক্লাবে বুধবার সকালে সমস্যা সংকুল পার্বত্য চট্টগ্রাম শান্তির অন্বেষণ শীর্ষক উন্মুক্ত আলোচনার আয়োজন করে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া। নর্থ ইস্টে আমরা কি না করেছি সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৭ সালে করা শান্তি চুক্তি ছিল একটি বিতর্কিত চুক্তি। একই দেশে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেয়া কোনো যৌক্তিক পদ্ধতি নয়। অতি সত্তর আমাদের এন্টায়ার হিল ট্র্যাক্সে আমাদের ফেন্সিং করা উচিত এবং এখানে রোড দিয়ে আমাদের বর্ডার সিকিউরিটি বলছে যাতে কোনো ক্রস বর্ডার মুভমেন্ট যাতে না হতে পারে। এটা এমন কোনো বিষয় না। ইফ India can do it all around us, why we can't do it in our Chittagong hill tract? 100% of border with India must be stopped. বক্তারা বলেন, সন্তুলানমা পাহাড়ে কোনো ধরনের গণতান্ত্রিক পন্থা অনুসরণ না করে এককভাবে আধিপত্য বিস্তার করে মাফিয়ায় পরিণত হয়েছেন। সন্তুলানমার একটা বাহিনী ছিল জেএসএস, সেই জেএসএস থেকে আজকে 7টা দল গঠন হয়েছে এই পার্বত্য চট্টগ্রামে। এই 7টা দল গঠনের পিছনে কারণ কি? তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীকে লড়াই করতে হচ্ছে, সেখানকার চিত্র দেশবাসীর সামনে তুলে ধরা উচিত। It's not a problem of Chittagong hill tracts. It's not problem of Bangladesh alone. This is a regional problem. বিষয়টা একটা ভূ রাজনৈতিক আগ্রাসন। এটার সাথে আমার রাষ্ট্রের নিরাপত্তা জড়িত এবং রাষ্ট্রের নিরাপত্তা মানে আমাদের একটা মিলিটারি ডক্ট্রিন দরকার এই অঞ্চলকে আমাদেরকে নিরাপদ রাখবার জন্য। ভারত বাংলাদেশে তার অ্যাগ্রেশন জিয়ে রাখার জন্য একটা অস্ত্র হাতে রেখেছে, সেই অস্ত্র সময় সুযোগ মতো তারা ব্যবহার করছে। এটাই হচ্ছে রিয়ালিটি। দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত থেকে পার্বত্য চট্টগ্রামকে রক্ষায় পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাওয়ার চেয়ারম্যান। আন্তর্জাতিক চক্রান্ত, দেশের শত্রুদের চক্রান্ত তারা করতেই থাকবে, ভবিষ্যতে করবে, কিন্তু সেটা থেকে বাঁচার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের জাতীয় ঐক্য। আলোচনা শেষে সামরিক বাহিনীতে বীরত্বপূর্ণ অবদান রাখায় সাবেক সেনা কর্মকর্তাদের সম্মাননা দেয়া হয়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর সভায় এই মুহূর্তে বক্তব্য রাখছেন কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এখন আমরা আশা করি যে আমরা একটি স্বাক্ষরদান অনুষ্ঠান করতে পারব। ইতিমধ্যেই সেদিনও আমি বলেছি 3/4 বেশি দলের পক্ষ থেকে নাম পাঠানো হয়েছে। কিছু কিছু দলের পক্ষ থেকে বিভিন্ন কারণে, সম্ভবত সাংগঠনিক ব্যস্ততার কারণে আমরা তাদের সাথে কথা বলেছি। বেশ কয়েকটি দল আমাদের জানিয়েছেন আগামী 1-2 দিনের মধ্যেই তারা তাদের নাম পাঠাতে পারবেন। এই নামগুলো পাওয়া গেলে আমরা চাই, কমিশনের পক্ষ থেকে আমরা চাই যেন আগামী 15 তারিখের মধ্যে সম্ভব হলে, না হলে সর্বোচ্চ 16-17 তারিখের মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে এই যে ঐতিহাসিক দলিল আমরা সকলে মিলে তৈরি করেছি, বিশেষত আপনারা তৈরি করেছেন, সেটি যেন একটি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এই স্বাক্ষর অনুষ্ঠান ছাড়াও আমাদের দিক থেকে আমরা
একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করব। সেটাও আমরা এই মাসের 15 তারিখ পর্যন্ত, যেহেতু আমাদের দায়িত্ব পালন করতে হবে, 15 তারিখের পর আশা করছি 18-19 তারিখের মধ্যেই আমরা এই পূর্ণাঙ্গ প্রতিবেদনে সমস্ত প্রক্রিয়াটির বিষয়ে এবং যত ধরনের ডকুমেন্ট আমরা পেয়েছি, আমরা আপনাদের অনুরোধ করেছিলাম, আপনারা দিয়েছেন, সংশোধিত হয়েছে, আপনাদের মতামত, আপনাদের সাথে আমরা আলোচনা করেছি, সমস্ত কিছুর ক্ষেত্রে প্রত্যেকটা এই ঐতিহাসিক ডকুমেন্টগুলো একত্র করে প্রতিবেদন তৈরি করা হয়েছে, সেটি যেন সকলে পরবর্তী সময়ে দেখতে পান কি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসে উপনীত হয়েছিলাম। এগুলি হচ্ছে আমাদের আগামী, আমি বলি, 7 দিনের কাজ। গত কয়েক মাস ধরে প্রকৃতপক্ষে এই প্রক্রিয়ার সঙ্গে আপনাদের প্রত্যক্ষ সংযুক্তি ঘটেছে ফেব্রুয়ারিতে, কিন্তু আসলে সংবিধান সংস্কার কমিশনের কাজের মধ্য দিয়েই আসলে গত বছর অক্টোবর মাসের মাঝামাঝি থেকে আপনারা যুক্ত। ফলে আমি বলি 1 বছর ধরে এই প্রক্রিয়ার সঙ্গে আপনারা যুক্ত থেকে যে সহযোগিতা করেছেন, আগামী 7 দিন এই কমিশনের কাজের সঙ্গে আপনারা সহযোগিতা অব্যাহত রাখবেন। এ বিষয়ে আমি শুধু আশাই করি না, আমি বিশ্বাস করি আপনারা করবেন। এবার তৃতীয় বিষয়টাতে আসি, সেটি হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন গঠন এবং সেই প্রক্রিয়ায় আমরা সকলে যুক্ত থেকেছি 15 ফেব্রুয়ারি থেকে। প্রথম পর্যায়ে 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত আমরা 32টি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি, জোটের সঙ্গে। সেই সময় 44টা বৈঠক হয়েছে। তারপরে মৌলিক সাংবিধানিক সংস্কার বিবেচনায় গুরুত্বপূর্ণ 20টি বিষয় নিয়ে দ্বিতীয় দফায় আলোচনা অনুষ্ঠিত হয় 3রা জুন থেকে 31শে জুলাই। সে সময় আমরা 30টি রাজনৈতিক দলের সঙ্গে 23টি বৈঠক করেছি। আজকে পর্যন্ত এই তৃতীয় পর্বের 5টি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাগুলোর মধ্য দিয়েই আমরা এই জায়গায় উপনীত হয়েছি, একটি সনদ তৈরি করেছি এবং সেটি স্বাক্ষরের জন্য প্রস্তুত। বাস্তবায়ন প্রক্রিয়া বিষয়ে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। এই পুরো প্রক্রিয়ায় এই কমিশনের প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস অত্যন্ত ঘনিষ্ঠ এবং নিবিড়ভাবে যোগাযোগ রেখেছেন। আমার সাথে প্রায় দৈনিক না হলেও প্রতিটি ঘটনার সময়ই তিনি জানতে চেয়েছেন যে কতটা অগ্রসর হওয়া গেছে, কোথাও কোনোভাবে সরকারের পক্ষ থেকে কিছু করণীয় আছে কিনা। আপনারা জানেন যে জুলাই মাসে আপনাদের হয়তো স্মরণ থাকবে যে একদিন বৈঠকের মাঝখান থেকেও আমরা উঠে গিয়ে ওনার সাথে কথা বলেছিলাম। নিয়মিতভাবে উনি আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। ফলে এই কমিশনের সবচেয়ে বড় দায়িত্বটা আমি মনে করি যে কমিশন প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস পালন করেছেন। আপনাদের সকলের কাছে এবার ব্যক্তিগত পর্যায়ে আমি প্রথমে ক্ষমা প্রার্থনা করি। এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পর, বিশেষ করে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে আপনাদের প্রত্যেকের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে কথা হয়েছে, আলোচনা হয়েছে। এই সময় যদি আমার পক্ষ থেকে আমার ব্যক্তিগত আচরণে আমি কাউকে আহত করে থাকি, তবে আমি এর জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বক্তব্য রাখছেন। আমরা সরাসরি সেখানে ছিলাম এতক্ষণ। যাচ্ছি পরের প্রসঙ্গে। আওয়ামী লীগ শাসন আমলের গুমের ঘটনার 2টি মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সে সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে শেখ হাসিনার নির্দেশেই বিরোধী মতের লোকদের গুম করা হতো।
বিরোধী মতকে দমন ও নিজের শাসনকে পাকাপোক্ত করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান হাতিয়ার ছিল গুম। 2009 সালের পর থেকে শুরু হয় এই অপকর্ম। 5 আগস্ট পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে একের পর এক উদ্ঘাটন হতে থাকে গুমের ঘটনা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তদন্তে উঠে আসে গুমের রোমহর্ষক নানা ঘটনা। মুখ খুলতে থাকেন গুমের পর ভাগ্যগুণে ফেরত আসা ব্যক্তি ও এখনো নিখোঁজদের স্বজনরা। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি গুমের ঘটনার তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর রেজিস্ট্রারের কাছে গুমের 2টি অভিযোগ দাখিল করেন। এর মধ্যে একটিতে আওয়ামী লীগের আমলে টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকী সহ 17 জনকে এবং অপরটিতে জেআইসি সেলে আটক গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকী সহ 13 জনকে আসামি করা হয়। পরে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বাহিনীর কিছু বিপদগামী সদস্য যারা উত্তরাস্ত্র টিএফআই সেল এবং র্যাবের বিভিন্ন গোপন বন্দিশালায় বিভিন্ন ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ব্লগার, ভিন্ন চিন্তার যারা ধারণ করতেন, যারা সরকারের কর্মকাণ্ডের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, সেই সমস্ত লোকদেরকে গোপন কারাগারে আটক রেখে নির্যাতন করা হয়েছে। এই সমস্ত অভিযোগের হাজারো অভিযোগের মধ্য থেকে কিছু জিনিস, যে কয়েকটি অভিযোগ আমাদের কাছে ইতিমধ্যে প্রমাণিত হয়েছে, সেগুলোর ব্যাপারে আমরা ফরমাল চার্জ দাখিল করেছি। এদিন সকালে ট্রাইব্যুনালে আসেন গুমের শিকার ব্যক্তিরা, দাবি করেন ন্যায় বিচারের। অনেকেই পালিয়ে গেছে, অনেকেই এখনো দেশে আছে। যারা দেশে আছে আশা করছি তাদেরকে শিগগিরই আটক করা হবে, এবং যারা পালিয়ে গেছে তাদের জন্য আমাদের একটা বার্তা আছে, দুনিয়া অত বড় না, আপনারা যেখানেই লুকিয়ে আছেন আপনাদেরকে খুঁজে বের করা হবে। আমি কোনো অবিচার চাই না, আমি তাদের উপরে কোনো জুলুম হোক সেটা চাই না, কিন্তু সুবিচার হোক, ন্যায় বিচার হোক সেটা চাই। আমি এই জন্য এখানে আজকে মামলা দায়ের করেছি। আমি প্রত্যাশায় রইলাম, আকাশায় রইলাম, এই বাংলার মাটিতে আমাদের সাথে যে জুলুম করা হয়েছে আর কোনোদিন কোনো নাগরিককে যেন এই জুলুমের শিকার করতে না হয়, সেই নিশ্চিতকরণ আমরা দেখব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি যে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং যারা প্রকৃত অর্থে যারা অপরাধী, যারা এই গুমের সাথে যারা জড়িত ছিল, তাদের শাস্তি হবে। এছাড়া গত বছর জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় গুলি করে 28 জনকে হত্যার অভিযোগে বিজিবির সাবেক কর্মকর্তা রেদওয়ানুল সহ 4 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 1-এ অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। শুনানির পর অভিযোগ আমলে নিয়ে সকলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন, মানবাধিকারের সার্বিক অবস্থা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ইস্যু নিয়ে আলোচনা করতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। পার্লামেন্টকে তারা আরও শক্তিশালী করতে চায়। অবশ্যই শক্তিশালী গণতন্ত্র কাজ করবে যদি একটা শক্তিশালী পার্লামেন্ট থাকে। সেই জন্য তারা পার্লামেন্টকে শক্তিশালী করার জন্য, পার্লামেন্টের কার্যক্রমকে আরও বেশি অধিকতর কার্যকর করার জন্য যে কাজগুলো তারা সেখানে সহযোগিতা করতে চায়। আগামী 12 অক্টোবর ইটালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোমে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে যোগ দেবেন তিনি। পাশাপাশি উচ্চ পর্যায়ের অনেকের সঙ্গে বৈঠক করবেন। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ভিসা জটিলতা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সে বিষয়ে জোর দেওয়া হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। শফিকুল আলম বলেন, উত্তরণের জন্য প্রতিটি সেক্টর ধরে ধরে বৈঠকে আলোচনা হয়েছে। ইউএনের যে ওদের যে একটা অফিস আছে এই বিষয়ে, তাদেরকে আমরা একটা রেডিনেস অ্যাসেসমেন্ট করার কথা বলেছি। তারা একটা ইন্ডিপেন্ডেন্টলি বাংলাদেশ কতটুকু রেডি এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য সেটা নিয়ে তারা কাজ করবে। এই কাজটা আমরা আশা করছি এই মাসেই এটা শুরু হবে এবং এটা শেষ হবে জানুয়ারির 15 তারিখের মধ্যে।
সড়কের অবস্থা দেখতে গিয়ে নিজেই যানজটে আটকা পড়েছিলেন পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। বুধবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়ি অংশ পরিদর্শনে গিয়ে দীর্ঘ যানজটে আটকা পড়েন তিনি। পরে বাধ্য হয়ে মোটরসাইকেলে চড়ে বিশ্ব রোড মোড়ে পৌঁছান সড়ক উপদেষ্টা। বেলা 11:15টায় আশুগঞ্জ থেকে রওনা হন তিনি। বেলা 1টার সময়ও বিশ্ব রোড মোড়ে পৌঁছাতে না পেরে বাহাদুরপুর থেকে মোটরসাইকেলে উঠতে বাধ্য হন। তার গাড়িবহর তখনও আটকা ছিল আশুগঞ্জ এলাকাতেই। আমার কাছে মনে হয়েছে যে এটা কোনোভাবেই অসুবিধা হতো না যদি ট্রাফিকের একটা শৃঙ্খলা থাকতো। আমার হয়তো আধা ঘন্টা সময় বেশি লাগতো। এখানে 12 জন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে তাদেরকে বলেছি এইটাই তোমাদের ক্যাম্প অফিস। ঢাকায় ওই যে রোডস অ্যান্ড হাইওয়েজের অফিসে যাওয়া লাগবে না, এখানে থেকে এই সমস্যাটা সমাধান করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যেটা বললাম যে অতীতকে নিয়ে তো আমরা ইয়ে করতে পারবো না, বুঝছেন না, কিন্তু আমরা যাতে সামনে যাতে মানুষের কষ্ট না হয় এটার জন্য আমরা চেষ্টা করব। আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড নামে একটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে দেশে ব্যবসা শুরু করছে। এটি ইন্দোনেশিয়া ও জাপানের যৌথ বিনিয়োগে গঠিত কোম্পানি। বাংলাদেশে এই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে রয়েছে শিল্পগোষ্ঠী কাজী ফার্মস গ্রুপ। বাংলাদেশের আধুনিক খুচরা বিক্রয় খাতের সূচনা হতে যাচ্ছে নতুন এক অধ্যায়ের, যার নাম আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড। নতুন এই বিনিয়োগে বাংলাদেশে ব্যবহার করা হবে সর্বাধুনিক রিটেল প্রযুক্তি। স্থানীয় ভোগ্যপণ্য উৎপাদকদের মধ্যে দ্রুত বিতরণের জন্য তারা গড়ে তুলবে একটি নতুন ডিস্ট্রিবিউশন বা বিতরণ নেটওয়ার্ক। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেডের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিনেস মুর্শিদ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ দেশি বিদেশি বহু বিনিয়োগকারী। ইন্দোনেশিয়া ও জাপানের যৌথ বিদেশি বিনিয়োগে গঠিত এই কোম্পানির স্থানীয় অংশীদার দেশের শীর্ষস্থানীয় খাদ্য ও পোল্ট্রি শিল্পগোষ্ঠী কাজী ফার্মস গ্রুপ। আমাদের এই উদ্যোগে $120 মিলিয়ন বিনিয়োগ হবে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমরা আশা করছি রিটেল চেইন শপগুলোতে 40% মেয়েরা কাজের সুযোগ পাবে। 40% of their employees are women. We hope that Alphamart stores will also create jobs. অনুষ্ঠানে জানানো হয় যৌথ উদ্যোগের অংশীদারদের মধ্যে একটি আলফামার্ট, যা বর্তমানে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে প্রায় 30,000 স্টোর পরিচালনা করছে। আরেক অংশীদার মিৎসুবিশি কর্পোরেশন, যারা জাপান ও ইন্দোনেশিয়ায় প্রায় 17,000 স্টোর পরিচালনা করে। কাজী ফার্মস বাংলাদেশে কমপ্লায়েন্স মেনটেন করে তাদের ব্যবসা পরিচালনা করছে। আমি আশা করছি ব্যবসা পরিচালনায় বাংলাদেশে রিটেল উদ্যোক্তাদের দারুণ সম্ভাবনা রয়েছে। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ আলফামার্টকে সাদরে গ্রহণ করবে। Accepted by the Bangladeshi people, Bangladesh, Indonesia, and Japan. আমি মনে করি বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং জাপান এই 3 দেশের ব্যবসায়িক অভিজ্ঞতা একটি দারুণ বিজনেস ভেঞ্চার তৈরি করবে। এর ফলে বাংলাদেশের অর্থনীতিতে একটি টেকসই উন্নয়নে সহায়তা করবে। And contribute to the sustainable economic growth of Bangladesh. প্রকল্পটির প্রথম ধাপে $5 কোটি মার্কিন বিদেশি বিনিয়োগ থাকবে, যা দেশি মুদ্রায় 610 কোটি টাকার মতো। দ্বিতীয় ধাপে আরও $7 কোটি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। দুটো মিলিয়ে আলফামার্টে প্রায় $12 কোটি বা 1464 কোটি টাকা বিনিয়োগ হবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনের আগেই সাংবাদিকদের সুরক্ষা আইন নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এ কথা জানান। তিনি বলেন, বর্তমান সরকারের নীতি হলো কোনো গণমাধ্যম বন্ধ না করা। মাহফুজ আলম জানান যে 2টি চ্যানেলকে অনুমোদন দেওয়া হয়েছে তা পুরনো নীতিমালা মেনেই দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যদি নতুন আইনে গণমাধ্যমের অনুমতি দিতে পারা যেত তবে সেটি সবচেয়ে সুখকর হতো। তথ্য উপদেষ্টা বলেন, গত 15 বছরে টেলিভিশন চ্যানেল রাজনৈতিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। You have to have নিউ মিডিয়া, কারণ নিউ মিডিয়া আসলে মার্কেটটা কম্পিটিটিভ হবে। মার্কেটে এক রৈখিক যে ন্যারেটিভ, এটা থেকে অনেকগুলো বহু ধরনের ন্যারেটিভ আসবে, বহু ধরনের বয়ান আসবে, এটা আমরা চাই। এখন অবশ্যই যেই নীতিমালা আছে, যেই নীতিমালায়
আপনি সাংবাদিক, আপনি যে কোনো একটা পত্রিকা অবশ্যই বা মিডিয়ার সাংবাদিক, সেই একই নীতিমালাতে দেওয়া হচ্ছে। উত্তরের 2 জেলা কুড়িগ্রাম ও নওগাঁর বন্যা পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। নতুন করে আর কোনো এলাকা প্লাবিত হয়নি। কুড়িগ্রামে ধরলার পানি সেতু ও শিমুলবাড়ি পয়েন্টে, তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে, দুধকুমারের পানি পাটেশ্বরী পয়েন্টে এবং ব্রহ্মপুত্রের পানি চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁয় ছোট যমুনা নদীর পানি বৃদ্ধি পেলেও তা এখনও বিপদসীমার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, নওগাঁয় নতুন করে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। দক্ষিণের জেলা পটুয়াখালীতে মৌসুমি বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে জেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আগামী 12 অক্টোবর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। চলবে 30 অক্টোবর পর্যন্ত। শুক্র ও শনিবার ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মোট 10 দিন দেওয়া হবে এই টিকা। বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা এরই মধ্যে 7টি দেশে দেওয়া হয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই টিকার কার্যকারিতা 5 থেকে 7 বছর, 9 মাস থেকে 15 বছর বয়সী এবং প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হবে। জামালপুরে প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ শীর্ষক 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 45 জন প্রাথমিক শিক্ষক অংশ নেন। বক্তারা জানান, প্রমিত ভাষা বাংলা বানান উচ্চারণ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রাথমিক বিদ্যালয়গুলোকে শিক্ষার শিকড় হিসেবে চিহ্নিত করা হয়েছে। আঞ্চলিক ভাষার পাশাপাশি প্রমিত বাংলা ভাষা সার্বজনীন করতে সকলের সহযোগিতা দরকার বলে মনে করেন তারা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাসিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটির এবছরের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদানের জন্য প্রতিবেদন জমা নেয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এই পুরস্কারের নাম দেওয়া হয়েছে নগদ ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড। বুধবার সকালে সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনের সদস্যরা 2024-এর 1 সেপ্টেম্বর থেকে 2025-এর 30 সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অ্যাওয়ার্ডে মনোনয়নের জন্য জমা দিতে পারবেন। রিপোর্ট জমা দেওয়ার শেষ তারিখ 17 অক্টোবর। এবারের আয়োজনে ডিআরইউ এর অংশীদার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, রসায়নে বিশেষ অবদানের জন্য এই বছর নোবেল জিতেছেন 3 জন। মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস নামক নতুন ধরনের ধাতব জৈব আণবিক কাঠামো উদ্ভাবনের জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে। রসায়নে নোবেল পুরস্কার পাওয়া 3 জন হলেন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের সুসুমো কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের রিচার্ড রবসন এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলির ওমর এম ইয়াঘে। এই 3 গবেষকের উদ্ভাবন কাজে লাগিয়ে মরুভূমির বাতাস থেকে পানি সংগ্রহ, পানি থেকে দূষণকারী পদার্থ নিষ্কাশন, কার্বন ডাই অক্সাইড আবদ্ধকরণ এবং হাইড্রোজেন সঞ্চয় করার মতো কাজ সম্ভব হয়েছে। গাজা শান্তি প্রস্তাবের আলোচনায় কিছু শর্ত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর, ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার ও গাজা পুনর্গঠন সহ আরও কিছু শর্ত জানায় গোষ্ঠীটি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাবের ওপর মিশরে চলছে পরোক্ষ আলোচনা। এতে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। হামাসের মুখপাত্র ফাউজি বারহোম জানান, তাদের প্রতিনিধিরা সব বাধা অতিক্রমের চেষ্টা করছেন। তবে তিনি অভিযোগ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির সম্ভাবনা আটকানো ও ব্যর্থ করে দেওয়ার অপচেষ্টা করছেন। শান্তি আলোচনার মধ্যেও গাজায় স্থল অভিযান ও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবারের হামলায় কমপক্ষে 10 জন ফিলিস্তিনি নিহত হন। এএফসি এশিয়ান কাপ বাছাই কাল হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8টায়। এশিয়ান কাপের রেসে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। পূর্ণ 3 পয়েন্ট অর্জনের ঘোষণা 2 দলের কোচের। উইকনেস আছে হংকং এর, এটা তো আমি আপনার সাথে শেয়ার করব না। টুমরো যারা খেলবে, দে হ্যাভ টু শো ক্যারেক্টার, দে হ্যাভ টু শো পার্সোনালিটি,
and they have to show courage. অধিনায়ক এমন কথা বললেও অতীতে 4 বারের দেখায় কোনো জয়ের গল্প লিখতে পারেনি বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে জামালরা আছেন 184 নম্বরে, হংকংয়ের অবস্থান 146। কোচ হ্যাভিয়ার কাবরেরার পরিকল্পনায় সেই আগের ফরমেশন 4-3-3। গোলবারের নিচে দেখা যেতে পারে মিতুল মার্মাকে। রক্ষণে সাদুদ্দিন, তারেক, শাকিল ও তপু বর্মনের উপর ভরসা তার। স্ট্রাইকিংয়ে রাকিবের সাথে খেলবেন ফাহমিদুল ও ফয়সাল। মাঝ মাঠে হামজা চৌধুরী ও সমীর সোম থাকছেন। তবে অধিনায়ক জামাল ভুঁইয়া শুরুর একাদশে থাকছেন কিনা তা পরিষ্কার করেননি কোচ। এটা সত্যি যে প্রত্যেকের কাছে ভালো খেলার প্রত্যাশা করছি। বাস্তবতা হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ কিছু মুহূর্ত পেয়েছিলাম, এবার আর ছাড় নয়, এটাই হচ্ছে মূল বিষয়। হংকং চায়নাকে শক্তিশালী হিসাবে প্রতিপক্ষের সামনে তুলে ধরছেন প্রবাসী ফুটবলাররা। স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ই ব্রাজিল, ফ্রান্স, নাইজেরিয়া ও ক্যামেরুনের বিভিন্ন ক্লাবে খেলেন। অতীতের ফলাফল বিবেচনা নিয়ে ম্যাচ খেলা ঠিক না। এবার আমরা সত্যি বড় দলের বিপক্ষে খেলবো। আমাদের সেরা ফুটবলার আছে, পয়েন্ট নিয়েই দেশে ফিরতে চাই। এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে 1 গোলে এগিয়ে থাকায় সিঙ্গাপুর আছে টেবিলের শীর্ষে, আর হংকং চায়না আছে 2-এ। বাংলাদেশ ও ভারত 2 দলেরই আছে 1 পয়েন্ট। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। পাহাড়ে অশান্তির পেছনে ভারত, আলোচনা সভায় অভিমত, পাহাড়ি বাঙালি ঐক্যে গুরুত্বারোপ। শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের 2টি অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা জারি। এলডিসি থেকে উত্তরণ নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠক, বিভিন্ন দেশে ভিসা প্রত্যাখ্যান নিয়ে আলোচনা। ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের অবস্থা দেখতে গিয়ে বিপাকে উপদেষ্টা, যানজট থেকে ফিরলেন মোটর বাইকে। এই ছিল এখনকার মতো, আর এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।